ওকে, তো আমি দেখতে পাচ্ছিলাম কি ওখানে হচ্ছে এরকম একটা পয়েন্ট চার্জ কিউ ওয়ান, এর পাশে যদি আমি আরেকটা চার্জ চিন্তা করি সেটা হচ্ছে কিউ টু। আচ্ছা, হোয়াইট বোর্ডে লেখা খুবই টাফ। আচ্ছা, আমরা ধরে নিলাম এটা কিউ টু। তো এখন কি হচ্ছে এদের মধ্যে যে ডিসটেন্স সেটা হচ্ছে আমরা ধরে নিয়েছি ডি, যে ডি ডিসটেন্সে এই দুইটা বস্তু অবস্থিত, দুইটা চার্জ অবস্থিত। তো এদের মধ্যে মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে ডি। আচ্ছা, তো এখানে এক ধরনের ফোর্স তৈরি হবে, তাই না? এক ধরনের ফোর্স তৈরি হবে, সেই ফোর্সকে আমরা ধরে নিলাম এফ। তো কুলম্বের সূত্র অনুযায়ী বলছে ফোর্স ইজ প্রপোর্শনাল টু কি হবে, স্কেলার মাল্টিপ্লিকেশন অফ দি ম্যাগনিটিউড অফ দি চার্জেস। মানে স্কেলার মাল্টিপ্লিকেশন, এটার চার্জ হচ্ছে কিউ ওয়ান, এটার চার্জ হচ্ছে কিউ টু, তাহলে এই দুইটার মধ্যে স্কেলার মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে কি হবে, নরমালি সিম্পলি Q1 into Q2. Q1 is equal to Q1 into Q2। Q2. আচ্ছা, ওকে, তারপর কি বলছে, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দি ডিসটেন্স বিটুইন দেম। আচ্ছা, তাহলে ফোর্স ইজ প্রপোর্শনাল টু কি হবে, ফোর্স ইজ প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল যেহেতু বলছে তাহলে 1 বাই, এখানে ডিসটেন্স যেহেতু ডি তাহলে কি হবে 1 বাই ডি স্কয়ার। ঠিক আছে, সো এই দুটো হবে। হ্যাঁ, এইটা যখন হবে তখন হচ্ছে ডি কনস্ট্যান্ট থাকবে, আবার এইটা যখন হচ্ছে তখন হচ্ছে কিউ ওয়ান আর কিউ টু হচ্ছে কনস্ট্যান্ট। এখন যদি আমি মানে সবগুলাকে ভেরিয়েবল চিন্তা করি, এরকম একটা অবস্থা হয়, তখন কি হতে হবে যে আমরা চাইলে এই দুইটা ইকুয়েশনকে একত্র করে দিতে পারি। তো একত্র যদি করে দেই তাহলে ফাইনালি কি দাঁড়াবে, এফ ইজ প্রপোর্শনাল টু Q1 into Q2 divided by square. is equal to Q2 divided by Square. ঠিক আছে। সো আমরা যেটা পাইলাম এফ ইজ প্রপোর্শনাল টু Q1 into Q2 divided by d স্কয়ার। তো এইটা আমাদের কুলম্বস ল এর একেবারে শুরুর ইকুয়েশন আসলো। তো আমরা চাইলে কি করতে পারি, যে আমরা চাইলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে প্রপোর্শনাল চিহ্নটা আমরা উঠিয়ে দিতে পারি, উঠিয়ে দিয়ে এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে পারি। তো প্রপোর্শনালটাকে যদি উঠিয়ে দেই এবং এখানে যে একটা কনস্ট্যান্ট নিয়ে আসি, সেই কনস্ট্যান্টকে আমরা ধরে নিলাম একটা কে চলে আসলো ওই F is equal to K. Q1 Q2 divided by the square. ঠিক আছে। সো এখানে আসলে কি k is equal f is equal to k q1 q2 divided by d স্কয়ার, যেখানে k হচ্ছে একটা কনস্ট্যান্ট এবং কনস্ট্যান্ট যদি কোথাও থাকে সেটাকে আমরা চেঞ্জ করে প্রপোর্শনাল লিখতে পারি। এখন তাহলে আমাদের জানতে হবে যে k এর মানটা কত। ঠিক আছে, তো k এর মান হচ্ছে এরকম, k is equal to 1 by 4 pi এপসাইলন। এপসাইলন আর যদি শূন্য মাধ্যমে হয় তাহলে হবে k is equal to 1 by 4 pi epsilon naught। ঠিক আছে, তো ফাইনালি এখানে ইকুয়েশন দাঁড়াবে যেটা, সেটা হবে এরকম 1 by 4 pi divided by d square। ঠিক আছে, তো f is equal to 1 by 4 pi epsilon naught q1 q2 divided by d square। তো এটা আমাদের একেবারে কুলম্বস এর ল এর ফাইনাল ইকুয়েশন দাঁড়ায়। ওকে, এখন যদি আমি একটা কাজ করি, যে কি করি, যে কোনো একটা মান বসাই, বিভিন্ন কিছু মান টান বসায় যদি আমরা এইটার মান বের করার চেষ্টা করি, তো তখন আমরা দেখবো যে এটার মান যেটা আসবে
সেটা হচ্ছে এরকম 9 into 10 to the power 9, ঠিক আছে। তো কে এর মান আসে 9 into 10 to the power 9। তো কে এর মান যদি আবার 9 into 10 to the power 9 বসাই, তাহলে এপসাইলন নট এর মান যদি বের করার চেষ্টা করি, তাহলে সেটা আসবে কেমন? সেটা আসবে এরকম 8.854 8.854 into 10 to the power minus 12, ঠিক আছে। তো এই জিনিসটা হয় হচ্ছে কুলম্বস লয়ের বিভিন্ন মান। এখন আমি দুইটা জিনিস লিখি নাই, এখানে একটা ইউনিট হবে সেটা লিখি নাই, এখানে একটা ইউনিট হবে সেটা লিখি নাই। তো তোমরা অনেকে এই দুটো ইউনিট মুখস্থ করো, তো আমি বলবো যে এই ইউনিট আসলে মুখস্থ করার দরকার নাই, তুমি ইজিলি এই ইউনিটটা বের করে নিয়ে আসতে পারবা। তো আমরা দেখি যে ইউনিটটা আসলে কিভাবে বের করা যায়। তো এই ইকুয়েশনটাকে চাইলে আমি একটু চেঞ্জ করে লিখতে পারি। সেটা কি, আমি যদি কে এর মান বের করতে চাই তখন আসলে কি হবে, কে ইজ ইকুয়াল টু হবে এফ ডি স্কয়ার, এফ ডি স্কয়ার, নিচে হবে Q1 বাই Q2। ওকে, এখন আমি তোমাদের মধ্যে থেকে একজনকে বলি, শ্রীজয় মজুমদার, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, এখন আমাকে বলো কে এর ইউনিটটা কি হবে এই ইকুয়েশন থেকে, এই ইকুয়েশন থেকে কে এর ইউনিটটা বের করে ফেলতে পারবা। স্যার নিউটন মিটার স্কয়ার পার হচ্ছে সেন্টিমিটার কুলম্ব স্কয়ার। কুলম্ব স্কয়ার, তাহলে এটা হবে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। কিভাবে হইলো? কারণ হচ্ছে এখানে এফ এর একক হচ্ছে নিউটন, জি এর একক হচ্ছে ডিসটেন্স, ডিসটেন্সের একক হচ্ছে মিটার, তাহলে নিউটন মিটার স্কয়ার, আর নিচে আছে চার্জ, তাহলে এইটার একক কুলম্ব, এটার একক কুলম্ব, তাহলে হবে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এটা হচ্ছে আমাদের কে এর একক হবে। আচ্ছা, কে এর এককটা যখন আমরা পেয়ে গেলাম, তখন আমাদের বের করতে হবে কি এপসাইলন নট এর একক। তো এপসাইলন নট এর একক যদি আমি বের করতে চাই, সেটা কি হবে, 1/4 তো আসলে কোনো একক নাই, তাহলে এপসাইলন নট এর একক হবে কে এর এককের ঠিক উল্টাটা, তাহলে এখানে হবে কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এখানকার অবস্থা। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি জাস্ট আমাদের দুইটা জিনিস একটু মনে রাখতে হবে, এই একটা জিনিস আর এই একটা জিনিস একটু মনে রাখতে হবে, কারণ কোশ্চেন লেখার সময় এইটা বের করে নেওয়াটা একটু টাফ হয়ে যাবে, মানে টাফ হয়ে যাবে বলতে একটু সময় লাগবে। তো এই দুইটা মান একটু আমরা মনে রাখবো, আর এই দুইটা দিয়ে আমাদের অনেক ম্যাথ করতে হবে। তো এই দুইটা জিনিস আমরা একটু মুখস্থ করার চেষ্টা করব, কিন্তু ইউনিটগুলো আমরা চাইলে যে কোনো সময় এইভাবে করে বের করে নিয়ে আসতে পারবো। স্যার এই দুটো কি ফিক্সড মান না? হ্যাঁ, এই দুটো ফিক্স মান একই থাকবে। আচ্ছা, হ্যাঁ। তো এই পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, এখন তো যদি ক্লিয়ার হই, আচ্ছা। তো আমরা এই জিনিসটা এখানে এই জিনিসটাই ছিল যে হোয়ার ইজ কে ইজ এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, কে ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট। আচ্ছা, তোমাদের একজনের মনে হয় মিউট করে দাও একটু তোমাদের স্পিকার। আচ্ছা, f is equal to 1/4 pi epsilon naught q1 q2 by d square। আচ্ছা আচ্ছা, এখানে যে k এর মান বললাম সেখানে একটা জিনিস ছিল এপসাইলন নট। তো আমাদের এখন কোশ্চেন হচ্ছে এপসাইলন নট জিনিসটা কি। তো এপসাইলন নট কে বলা হয় পারমিটিভিটি অফ দি ফ্রি স্পেস, বা এটা বাংলাতে যদি আমরা যাই তাহলে সেটাকে বলা হয় যে বেদনযোগ্যতা, ফ্রি স্পেসের বেদনযোগ্যতা, মানে শূন্য স্থানে বেদনযোগ্যতা, ঠিক আছে। এবং এটার মান হচ্ছে 8.854 ইন্টু 10⁻12। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে যে এই পারমিটিভিটি বা বেদনযোগ্যতা এই জিনিসটা আসলে মানে কি।
এই জিনিসটা দ্বারা আসলে কি বোঝায়। তো এটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তো তোমরা ধরেই নিতে পারো যে ভাইভাতে এই কোশ্চেন আমি করব যে এপসাইলন নট জিনিসটা আসলে কি। তো একটু খেয়াল করো সবাই, আমরা একটু এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি সবাই। ধরো আমি কোনো জায়গায় একটা চার্জ রাখলাম, তো কোনো জায়গায় যদি একটা চার্জ রাখি, তো একটু পরে আমরা পড়বো যে কোনো একটা জায়গায় যদি চার্জ রাখা হয় তাহলে সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। মানে এই যে দেখলাই তোমরা যে কোনো জায়গায় যদি একটা চার্জ রাখি তাহলে অন্য কোনো চার্জের সাথে সে একটা ইন্টারাকশন করে। তো স্বাভাবিকভাবেই কোনো জায়গায় যদি আমি একটা চার্জ রাখি তাহলে সে কি করবে, এখানে একটা ফিল্ড তৈরি করবে বা অন্য কোনো চার্জের সাথে ইন্টারাকশন তৈরি করতে যাবে। তো এখন আমি যে মিডিয়ামে চার্জটা রাখছি সেটা শূন্য মাধ্যম হতে পারে বা অন্য কোনো মাধ্যম হতে পারে। যে মিডিয়ামে আমি চার্জটা রাখতেছি সেই মিডিয়াম ওইখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হইতে বাধা দিবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, ওই মিডিয়াম চাইবে না যে মানে ও একটা মিডিয়ামে গিয়ে একটা চার্জ এসে সে একটা ফিল্ড তৈরি করবে, তো ওই মিডিয়ামটা হয়তো সেটা চায় না। তো যার কারণে সে একটা বাধা দেওয়ার চেষ্টা করবে, একটা রেজিস্ট্যান্স তৈরি করার চেষ্টা করবে। তো এইখানে যতটুকু রেজিস্ট্যান্স ফিল হবে সেটাই হচ্ছে ওই মাধ্যমের বেদনযোগ্যতা। মানে শূন্য মাধ্যমে আমি যদি একটা চার্জ রাখি এবং সে যদি সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে নেয়, তাহলে শূন্য মাধ্যম ওই ইলেকট্রিক ফিল্ড তৈরি হইতে যে পরিমাণ বাধা দেয় সেটাকে বলি আমরা পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এখন সেটা শূন্য মাধ্যম না হয়ে যে অন্য কোনো মাধ্যম হয়, বায়ু মাধ্যম হয়, তাহলে বায়ু মাধ্যমে যদি আমি একটা চার্জ রাখি এবং সেখানে একটা চার্জ ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে চাইবে এবং সেটা করার সময় বায়ু মাধ্যম ওই চার্জটাকে বা ওই ইলেকট্রিক ফিল্ড তৈরি হইতে যে পরিমাণ বাধা দিবে সেটা হবে বায়ু মাধ্যমে পারমিটিভিটি বা বেদনযোগ্যতা। এটা যে কোনো মাধ্যমের ক্ষেত্রে সেম ভাবে সেম সংজ্ঞা সেম জিনিস। ক্লিয়ার ব্যাপারটা? যে পারমিটিভিটি হচ্ছে যে একটা মিডিয়ামে আমি যখন ইলেকট্রিক ফিল্ড চার্জের মাধ্যমে কোনো ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে চাবো এবং সেই মিডিয়ামে আমার যে পরিমাণ রেজিস্ট্যান্স তৈরি হবে সেটা হচ্ছে আমার বেদনযোগ্যতা বা পারমিটিভিটি। মানে ওই মিডিয়ামটা আমাকে কতটুকু পারমিট করবে, ওই জিনিসটা তৈরি হইতে কতটুকু পারমিট করবে আর কতটুকু বাধা দিবে, সেটাই হচ্ছে পারমিটিভিটি। মানে সে আমাকে সম্পূর্ণ অ্যালাউ করবে না, কিছু পরিমাণ অ্যালাউ করবে। তার মানে আমি পারমিটিভিটি ব্যাপার থেকে পারমিশন একটা ব্যাপার চলে আসে, মানে আমি কতটুকু পারমিশন পাচ্ছি ওই ওই স্পেসে বা ফ্রি স্পেসে, মানে ফ্রি স্পেস বা অন্য কোনো মিডিয়ামে আমি ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে কতটুকু পারমিশন পাচ্ছি, সেটা হচ্ছে ওই মিডিয়ামের পারমিটিভিটি। ঠিক আছে? আর এই টাইপের আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে মিউ নট। আমরা যেহেতু এখন ইলেকট্রিক ফিল্ড পড়তেছি এই কারণে এখানে আসে পারমিটিভিটি। তো একইভাবে যদি আমরা একটা ম্যাগনেটকে কোথাও রাখি, তখন ম্যাগনেট ওইখানে কি করে, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। তখন ওই ফিল্ড ওই ম্যাগনেটকে কতটা অ্যালাউ করে যে হ্যাঁ তুমি এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করো, সে কতটা অ্যালাউ করে সেটাকে বলা হয় মিউ নট বা পারমিয়াবিলিটি, এবং সেটার বাংলা ছিল হচ্ছে প্রবেশকতা। এখানে দুইটা ডিফারেন্ট জিনিস। ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে সে কতটা বাধা দিচ্ছে আর ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে সে কতটা হচ্ছে অ্যালাউ করতেছে, এখানে দুইটা ডিফারেন্ট জিনিস। তো পারমিটিভিটি হচ্ছে বাধা দেওয়ার ব্যাপারটা আর পারমিয়াবিলিটি হচ্ছে অ্যালাউ করার ব্যাপারটা। ঠিক আছে? সো এই দুইটা কনসেপ্ট সবারই ক্লিয়ার রাখতে হবে। মিউ নট হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, এর মানে হচ্ছে আমি যদি কোনো একটা ফ্রি স্পেসে একটা চার্জ রাখি, সেই চার্জ যদি সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে চাই, তাহলে শূন্য মাধ্যম এই ফিল্ড তৈরি হইতে কি পরিমাণ বাধা দিবে সেটাই হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। স্যার এখানে আমরা কিউ1 আর কিউ2 দ্বারা কি বোঝাচ্ছি? আচ্ছা, কিউ1 হচ্ছে আমার একটা পয়েন্ট চার্জের চার্জ আর কিউ2 হচ্ছে আমার আরেকটা পয়েন্ট চার্জ। ধরো কিউ1 হয়তো 5 কুলম চার্জ, পয়েন্ট চার্জ চিন্তা করলে আসলে অত বেশি হয় না, একটু কম হয়। আর কিউ2 হচ্ছে এরকম একটা চার্জ, মানে আমি দুই পাশে দুইটা চার্জ রাখছি, পয়েন্ট চার্জ যারা একটা করে চার্জ, সেখানে এটার একটা মান আছে এটার একটা মান আছে। আচ্ছা, আর কারো কোনো কনফিউশন আছে? স্যার আমরা ওই যে পারমিটিভিটির ক্ষেত্রে চার্জ রাখবো কোন একটা মাধ্যমের ভিতরে, আর হচ্ছে পারমিয়েবিলিটির ভিতরে শুধু ম্যাগনেট রাখবো স্যার, এরকম না?
হ্যাঁ, পারমিয়াবিলিটি ব্যাপারটা আসবে তখনই যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড নিয়ে কথা বলবো। মানে ম্যাগনেটিক Okay. ফিল্ড নিয়ে যখন কথা বলবো তখন আর পারমিটিভিটি বলতে কোনো কিছু আসবে না। বাট দুইটা জিনিস কাছাকাছি, নামও কাছাকাছি, মানে ব্যাপারটাও অ্যানালগ, মানে অ্যানালজি আছে এই দুইটার মধ্যে। এই কারণে আমি দুইটা ব্যাপারই এক্সপ্লেইন করলাম একই সময়। Okay. স্যার Okay. পারমাবিলিটি স্যার ওই জিনিসটাকে ওই আকর্ষণ করতে বা করতে স্যার ওটা সাহায্য করছে। আর আরেকটা জিনিস তার স্যার বিপরীত, মানে তাকে ওই কাজটা করতে বাধা প্রদান করছে। তাহলে ব্যাপারটা কিছুটা এরকমই, মানে এখানে একেবারে ডিরেক্টলি আকর্ষণ শব্দটা আসবে না, বাট কনসেপ্টটা ওরকমই। আচ্ছা, তোমাদের যদি এ পর্যন্ত ক্লিয়ার হয় তাহলে আমি সামনের দিকে যাব। আচ্ছা, এখন একটা জিনিস একটু জানা দরকার, সেটা হচ্ছে যে কুলম্বস ল। স্যার হ্যালো। হ্যাঁ, কুলম্বস ল। আচ্ছা, আমার কথা কি ইকো হচ্ছে? হ্যালো। আচ্ছা, এখন আমরা একটা জিনিস করবো, সেটা হচ্ছে কুলম্বস ল এর লিমিটেশন গুলা কি কি। মানে আমরা যে এতক্ষণ কুলম্বস ল পড়লাম, এটা কি পুরা ইউনিভার্সাল ট্রুথ কিনা, বা এর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, এর বাইরে কোনো লিমিটেশন আছে কিনা, সেই জিনিসটা আমাদের একটু জানতে হবে। সব কিছুরই কিন্তু এরকম লিমিটেশন থাকতে পারে, মানুষেরই আছে, সব কিছুরই একটা লিমিটেশন আছে। এখন কুলম্বস ল এর কোনো লিমিটেশন আছে কিনা। স্যার বলছিলাম ওই যে পারমিটিভিটি যেটা বললেন যে এককটা, ওই এককটা যেহেতু আসছে তাহলে কি ওর একটা কোনো সূত্র আছে না? বুঝি নাই আমি। স্যার ওই যে পারমিটিভিটি যেটা বললেন, ওই যে ইলেকট্রিক ফিল্ড যেটা। পারমিটিভিটি না পারমিয়াবিলিটি? জি স্যার, ওই পারমিয়াবিলিটি এটা। স্যার বলছি ওইটা তো একক বের করলেন, ওই যে যেটা বের করলেন যে কুলম্ব স্কয়ার বা হলো নিউটন পার মিটার স্কয়ার। হ্যাঁ হ্যাঁ। তো ওইটা যেহেতু বের করছেন, তাহলে ওইটা প্রকাশ করার জন্য কোনো একটা আছে না এখানে কি? ওই ওই মানে এটা প্রকাশ করব কিভাবে এটা? কোনটা, এই পারমিটিভিটি না পারমিয়াবিলিটি, আমাকে একটু ক্লিয়ার করে বলো। ওই যে এপসিলন নট যেটা মানে ইলেকট্রিক ফিল্ড যেটা। পারমিটিভিটি আর কি। হ্যাঁ হ্যাঁ, তো এইটা তো আমি একক লিখলাম, এই যে কুলম্ব স্কয়ার নিউটন পার মিটার স্কয়ার। হ্যাঁ আচ্ছা, এককটা যেহেতু লিখছেন তাহলে ওইটা কি প্রকাশ করার জন্য কোনো আসবে না? মানে ওইটা কি এফ বল বা কি চার্জ হবে এমন কিছু? স্যার ও মনে হয় স্যার পারমিএবিলিটির যে এটা ওইটার এককটা চাচ্ছে, আর হচ্ছে ওইটার মান যেটা, আচ্ছা, মিউ নটের মানটা চাচ্ছে মনে হয়। এই পারমিটিভিটি তো এইটা, এখন তুমি কি পারমিয়াবিলিটির কথা বলতে চাচ্ছ? স্যার স্যার আমি স্যার হ্যাঁ বলো। স্যার ও এটা বোঝাতে যাচ্ছে যেমন মিউ নট ইজ ইকুয়াল টু লেখা যায় কি 1/4 পাই কে। হুম হুম। ও এইটা মানে সূত্রটা চাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, না পারমিয়াবিলিটির ক্ষেত্রে তো এই সূত্র হবে না, সেক্ষেত্রে আমরা বায়োট-সেভার্ট ল পড়বো, সেখান থেকে ওর একটা মান আসবে, সেটা হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷। তো সেটা তো আমরা মানে আরো কিছু ক্লাস পরে পড়বো। আমি জাস্ট হচ্ছে কনসেপ্টটা বললাম যে একটা হচ্ছে এইরকম আর একটা হচ্ছে ওইরকম। তো পারমিয়াবিলিটির জন্য তো আর এই সূত্র না, পারমিয়াবিলিটির জন্য ওখানে বায়োট-সেভার্ট ল আছে, সেখান থেকে আমরা পারমিয়াবিলিটির হচ্ছে মান বের করবো, যে পারমিয়াবিলিটির মান কত হয়, ঠিক আছে, বা পারমিয়াবিলিটির ইউনিটটা কি হবে, ঠিক আছে। সেটা মানে আমরা যখন ম্যাগনেটিজম পড়বো তখন চলে আসবে সমস্যা। কিন্তু দুইটা পেপার কেউ কাছাকাছি বলে আমি দুইটা একসাথে এক্সপ্লেন করলাম, ওই সময় আবার দুইটা এক্সপ্লেন করবো, সমস্যা নেই। ঠিক আছে এখন? জি স্যার। ওকে। আচ্ছা, তো তোমাদের আমি একটু গল্প বলি। গতদিন আমরা পড়ছিলাম যে যে কোনো একটা বস্তুকে যদি আমরা ভাঙি, শেষ পর্যন্ত কি পাই? ইলেকট্রন, প্রোটন, নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াস পাওয়া যায়, আর হচ্ছে বাইরে হচ্ছে ইলেকট্রন পাওয়া যায়। এখন আমরা নিউক্লিয়াস নিয়ে একটু কথা বলি। নিউক্লিয়াসের ভেতরে কি কি থাকে? প্রোটন আর নিউট্রন। নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন আর নিউট্রন। জি স্যার, প্রোটন নিউট্রন। নিউট্রন হচ্ছে আসলে দুধের বাচ্চা, মানে দুধ পাচ্ছে, তার আসলে কোনো কাজ নাই, সে চুপচাপ বসে থাকে, তার কোনো চার্জ নাই যেহেতু। তো ওখানে থাকে শুধুমাত্র কি প্রোটন। তো ওখানে যেহেতু শুধুমাত্র প্রোটন থাকতেছে,
প্রোটনের চার্জ কি? প্রোটনের চার্জ তো পজিটিভ। পজিটিভ চার্জ। পজিটিভ স্যার। আচ্ছা, তো হাইড্রোজেনের একটা নিউক্লিয়াসে প্রোটন থাকে কয়টা? একটা। তো এটা মাইনে নিলাম। হিলিয়ামে থাকে কয়টা? দুইটা। তো এরকম লিথিয়ামে থাকে তিনটা। তো আস্তে আস্তে এরকম বাড়াইতে থাকলাম। তো এক পর্যায়ে গিয়ে কি হবে? প্রোটন হবে 10টা, তারপরে হবে 20টা, কিছু কিছু মৌলের ক্ষেত্রে কিছু হবে 30টা, কিছু হবে 40টা, কিছু হবে 50টা। এখন ধরো 50টা বা 60টা বা আরো বেশি বা আরো কম, এতগুলা প্রোটন মানে পজিটিভ চার্জ একই সাথে থাকতেছে তারা, ঠিক আছে? তো আমরা কি জানি যে অনেকগুলা পজিটিভ চার্জ যদি একত্র থাকে তখন সেখানে কি তৈরি হয়? বিকর্ষণ তৈরি হয়। বিকর্ষণ তৈরি হয়। তাহলে কথা হচ্ছে যে অনেকগুলা পজিটিভ চার্জ যদি একত্র থাকে তাহলে সেখানে একটা বিকর্ষণ তৈরি হয়। তাহলে এই যে 50, 60, 70, 80, 90, 100 করে যে প্রোটন নিউক্লিয়াসের ভেতরে থাকতেছে, নিউটনের তো কোনো ভূমিকা নাই, শুধু চার্জ আছে প্রোটনে, তাহলে এতগুলা পজিটিভ চার্জ একত্রে থাকতেছে, ব্যাপারটা কিভাবে পসিবল? তাদের সেখানে কি হওয়া উচিত? অনেক বেশি বিকর্ষণ ফোর্স তৈরি হওয়া উচিত, মানে একটা একটাকে বিকর্ষণ করা উচিত, এবং এমন ভাবে বিকর্ষণ করা উচিত যে নিউক্লিয়াসটা আসলে স্টেবল থাকার কথা না, ভেঙে যাওয়ার কথা। তারপরে নিউক্লিয়াস তো স্টেবল থাকতেছে না, নিউক্লিয়াস স্টেবল অবস্থায়। তো কুলম্বস ল বলে যে নিউক্লিয়াস স্টেবল থাকার কথা না, কিন্তু আমরা দেখতেছি বাস্তবে নিউক্লিয়াস স্টেবল অবস্থায় আছে। তাহলে এখানে নিশ্চয়ই একটা কিন্তু আছে, এবং কুলম্বস ল এই কিন্তুটাকে ব্যাখ্যা করতে পারে না, তাই না? জি স্যার। জি স্যার। কুলম্বস ল এর একটা লিমিটেশন আছে। কুলম্বস ল লিমিটেশন আছে, কুলম্বস ল fails to explain the stability of the nucleus. কুলম্বস ল নিউক্লিয়ার স্ট্যাবিলিটিকে ব্যাখ্যা করতে পারে না। কারণ কি? আমরা জানি in a nucleus there are several protons all having the same positive charge. যেহেতু according to Coulomb's law কি হওয়া উচিত? they should repel each other, মানে একটা একটাকে রেপেল করবে, but actually they do not pose themselves apart because nucleus has a stable identity. So here is the Coulomb's law fails, মানে Coulomb's law এখানে ফেল করে। তো এটা তো জানলাম Coulomb's law এখানে ফেল করতেছে কেন? যে কারণ তার নিউক্লিয়াসের স্ট্যাবিলিটিটাকে এক্সপ্লেইন করতে পারে না। এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে তাইলে আসলে এই জিনিসটাকে ব্যাখ্যা কে করছে, বা এই জিনিসটা ব্যাখ্যাটা কি? তো আমি তোমাদের কাছে একটু জানতে চাই, তোমরা কেউ কি বলতে পারবা যে এই জিনিসটার ব্যাখ্যাটা কি, যে নিউক্লিয়াস কেন স্টেবল অবস্থায় থাকে? মানে আমি মানে এইখানে যে কথা বলা হয়েছে সেই কথাটা তো সত্যি, যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটনগুলা বিকর্ষণ করার কথা, তারপরও তারা বিকর্ষণ করতেছে না, বা বিকর্ষণ করতেছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। তাহলে কেন হচ্ছে না তোমরা কি জানো কেউ? না স্যার। এনিওয়ান? স্যার এটা আজকেই প্রথম মাথায় আসলো স্যার। তাই নাকি? আচ্ছা, মহিউদ্দিন। প্রোটনের কারণে? হ্যাঁ হ্যাঁ। নিউট্রনের কারণে? না, নিউট্রন তো নিউট্রাল, ওর তো আসলে কোনো চার্জ নাই, ও আসলে কিছু করতে পারে না। এখানে প্রোটন যতগুলা থাকবে তার মানে চারিপাশে তো ইলেকট্রন সে ততগুলাই থাকবে। কিন্তু তুমি জানো যে হচ্ছে ইলেকট্রন আসলে অনেক দূরে থাকে। হ্যাঁ ঠিক আছে, তো নিউক্লিয়াস থেকে তো ইলেকট্রন দূরেই থাকে। হ্যাঁ, স্যার ইলেকট্রন আদান প্রদান করে, সেই জন্য হয়তো না আদান প্রদান হবে না। স্যার এটা হতে পারে যে স্যার আমাদের নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটনগুলোর যে মানে রিপালসিভ যে ফোর্সটা, এটা স্যার নিউক্লিয়াসের মানে ধরে রাখার ফোর্সটার মানে সমানুপাতিক এরকম কিছু হবে স্যার। যত বেশি রিপালসিভ ফোর্স হবে আমার নিউক্লিয়াসের স্টেবিলিটি ফোর্সটা স্যার তত বেশি হবে, এরকম কোনো ইয়া হতে পারে স্যার? এটা আমার একটা গেস স্যার, আমি কোনো ইয়া বলতে পারছি না। তুমি কাছাকাছি গেস করছো, ঠিক আছে। আচ্ছা মিনা আক্তার, তুমি বলতে পারবা? স্যার ও যেটা বলছে আমার মাথায় সেটা আসছিল, তো তার জন্য কিছু বলতেছি না। আচ্ছা, তোমরা এটা কি মহাকর্ষ বলের কারণ হতে পারে? মহাকর্ষ বল আসলে নিউক্লিয়াসের ভেতরে যাবে না।
তোমরা কাছাকাছি গেছো। ব্যাপারটা হচ্ছে কি, তোমরা একটু খেয়াল করো, তোমরা ইন্টারমিডিয়েট বেবি পড়ছিলে এই জিনিসটা, যে 4 ধরনের মৌলিক বল আছে, 4টা টাইপের মৌলিক বল আছে। একটা হচ্ছে মহাকর্ষ বল, আরেকটা ছিল তাড়িত চুম্বক বল, আরেকটা ছিল দুর্বল নিউক্লিয় বল, আরেকটা হচ্ছে সবল নিউক্লিয় বল। বুঝছিল না? জি স্যার। আচ্ছা, তো এই 4 ধরনের নিউক্লিয়াসে কিন্তু 4টা জায়গা আছে, যে এরা এক এক জায়গায় হচ্ছে এক একটা করে, মানে কাজ করে। তো এর মধ্যে সবল নিউক্লিয় বল যেটা, মানে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স যেটা, এই জিনিসটা আসলে নিউক্লিয়ার ভেতরে কাজ করে, এবং এই জিনিসটাই হচ্ছে এখানের জন্য ক্রেডিট হচ্ছে এই সবল নিউক্লিয় বলে। এই সবল নিউক্লিয় বল এই নিউক্লিয়াসের ভেতরে এমন ভাবে কাজ করে যে ওখানে যে রিপালসিভ ফোর্স তৈরি হয় তার চাইতে বেশি ওর ফোর্স, যার কারণে ও হচ্ছে ওইখানে যে রিপালসিভ ফোর্সটা তৈরি হচ্ছে সেটাকে ও হচ্ছে ব্যালেন্স করতেছে, এবং ব্যালেন্স করে নিউক্লিয়াসকে স্টেবল অবস্থায় রাখতেছে। ঠিক আছে? তার মানে হচ্ছে যে ওইখানে আসলে অনেক বেশি রিপালসিভ ফোর্স তৈরি হয়, কিন্তু প্রত্যেকটা নিউক্লিয়াসের মধ্যেই সবল নিউক্লিয় বল আছে, ঠিক আছে, বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আছে, যে ফোর্স হচ্ছে ওই ফোর্সটাকে ব্যালেন্স করে নিউক্লিয়াসটাকে স্টেবল রাখতে সাহায্য করে। ঠিক আছে? তো এটা হচ্ছে আসলে এটার ব্যাখ্যা, কিন্তু এই ব্যাখ্যা তো আর ইসে নাই, কুলম্বস লতে নাই। তো আমরা কুলম্বস ল এর লিমিটেশন হিসেবে বলতে পারি কুলম্বস ল এর লিমিটেশন হচ্ছে এটা। ঠিক আছে? ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এই জিনিসটা স্যার সবাই এটা কিছুটা থরের হ্যামারের মতন আছে, যত বেশি টান দিব ও তত বেশি ইয়া করবে। হ্যাঁ, মানে সায়েন্টিফিক যে ব্যাপারগুলা মানে মুভিগুলা আছে, এগুলা কিন্তু আসলে বিভিন্ন সায়েন্টিফিক বিভিন্ন ব্যাপার থেকেই আসলে একটু হওয়া, মানে ইনফ্লুয়েন্স, মানে এইসব জায়গা থেকে ইনফ্লুয়েন্স নেওয়া হয়। বা বিশেষ করে হলিউডে যেসব মুভি হয় এগুলাতে কিন্তু আসলে মানে বাংলাদেশের মুভিতে যেরকম সায়েন্সকে, বা বলিউডের মুভি বা তামিল মুভিতে যেভাবে সায়েন্সকে অগ্রাহ্য করা হয়, যে কোনো জায়গায় যে কোনো কিছু করে ফেলতে পারে, ওরা যখন মুভি করে তখন একটু চেষ্টা করে সায়েন্সটাকে মেনে চলার আর কি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তোমাদের মনে হয় কয়েকজনের বাসার ওইদিকে ঝড় হচ্ছে, তো যদি তোমাদের প্রবলেম হয় সমস্যা নাই, তোমরা পরে আমাদের রেকর্ডিংটা দেখে নিও। ওকে, তো এরপরে আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড জিনিসটা কি? ইলেকট্রিক ফিল্ড জিনিসটা হচ্ছে কেমন, ধরো তোমাদের যার যেখানে বাসা, তো সেখানে তার হচ্ছে একটা আছে, কারো একজনের থেকে খুব নয়েজ আসতেছে। স্যার আপনি একটু মিউট করে দেন সবাইকে। আচ্ছা, ধরো তোমাদের কারো বাসা হচ্ছে হয়তো মিরপুর, কারো বাসা ধানমন্ডি, কারো বাসা মোহাম্মদপুর, কারো বাসা হয়তো মহাখালী, এরকম যে কোনো জায়গায় বাসা। তো তোমার বাসা যেখানে, তোমার বাসার আশেপাশে তোমার মোটামুটি একটা পরিচিতি আছে, সবাই তোমাকে চিনে, তো সেখানে আসলে তোমার কোনো সমস্যা হয় না। যেমন তোমার একই সাথে তোমার ভার্সিটির ব্যাপারটাও এরকম, যদি তোমরা ভার্সিটিতে খুব কম দিন ছিলাম, বাট ভার্সিটিতে এই ব্যাপারটা হয়ে যাবে, যে তোমার যদি কখনো মনে হয় যে তুমি শেওড়াপাড়া চলে আসছো, তার মানে মনে হবে যে ভার্সিটিতে চলে আসছি, তোমার কোনো টাইপের কোনো ভয় নাই। বা এইদিকে তোমরা আগারগাঁও চলে আসলে মনে হবে ইউনিভার্সিটিতে চলে আসছে, আর কোনো ভয় নাই। এটা যে কোনো ন্যাচারাল কোনো একটা ডিজাস্টারের মধ্যে হতে পারে, সময় হতে পারে, বা তোমার কাছে ধরো তোমার কি হয়েছে, তোমার মানি ব্যাগ চুরি হয়ে গেছে, তখনও ভয় নাই, যে তুমি ইউনিভার্সিটিতে চলে গেছো, তারপর একটা ব্যবস্থা হবে। বা মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, ওদের অনেক সময় মানে একটু রাস্তাঘাটে অনেকে একটু প্রবলেমে পড়তে হয়, তো ওদের ক্ষেত্রে ব্যাপারটা এরকমই, যে আগারগাঁও চলে আসছি, এখন তো ভার্সিটির কাছাকাছি চলে আসছি, এখন আর ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে? তো এরকম একটা ব্যাপার সবার মধ্যে কাজ করে কেন? কারণ সেখানে তার একটা পরিচিতি আছে, তাকে আশেপাশে মানুষ চেনে। আবার এইরকম ব্যাপারও হয় যে ধরো তোমার কোনো ফ্রেন্ড শেওড়াপাড়া এসে ঘুরে গেল, পরে তোমাকে জানাইলো, তখন তুমি বলো যে কি ব্যাপার, তুমি এইখানে আসলে অথচ আমাকে জানাইলা না।
ব্যাপারটা এরকম হয় না? বা তোমার বাসায় বা বাসা যেখানে সেখানে যদি তোমার কোনো ফ্রেন্ড আসে বা তোমার কোনো ফ্রেন্ড আসবে, তখন তোমরা কি করো? আচ্ছা ঠিক আছে তুই আসিস, আমি আসি, সমস্যা না, হেল্প করবো। তো এরকম একটা ব্যাপার আমাদের মানুষের মধ্যেও আছে। তো চার্জের মধ্যে এরকম একটা ব্যাপার আছে। কিরকম ব্যাপার? যে কোনো একটা চার্জ যদি কোনো জায়গায় থাকে, তাহলে ওই চার্জ কি করে, একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত তার একটা ফোর্স কাজ করে। মানে একটা চার্জ যেখানে থাকবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা চার্জ আছে, তো এই চার্জের হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত তার একটা ফোর্স কাজ করে। একইভাবে যেমন গ্রিন ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি এটা ব্যাপারটা এরকম হয় যে এই পাশে আগারগাঁও আর ওই পাশে শেওড়াপাড়া, এই পর্যন্ত গ্রিন ইউনিভার্সিটির একটা ফোর্স কাজ করে, মানে এই পর্যন্ত তোমরা সেফ। তো এরকম চার্জের একটা ব্যাপার আছে, চার্জ যেখানে থাকবে তার আশেপাশে একটা একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত সেখানে একটা ফোর্স কাজ করে, বা সেখানে তার একটা ইনফ্লুয়েন্স আছে। ওই পর্যন্ত যদি অন্য কোনো চার্জ আসতে চায়, তাহলে সে কি করবে? সে তাকে হয় আকর্ষণ করবে, নয় তাকে বিকর্ষণ করবে। ঠিক আছে? তো এরকম একটা ব্যাপার স্যাপার আছে, মানে কিছু একটা রেসপন্স সে করবে, কিন্তু ওর বাইরে আসলে তার কোনো রেসপন্সিবিলিটি নাই বা সে কিছু করবে না। তো এই যে নির্দিষ্ট একটা এরিয়া পর্যন্ত সে হচ্ছে কি করতেছে, যে মানে একটা ইনফ্লুয়েন্স তৈরি করতেছে, এই এরিয়া পর্যন্ত বা এই স্পেসটুকুটাকে আমরা বলবো ইলেকট্রিক ফিল্ড। That means the space surrounding a electrical charge within which it is capable of exerting a force on another electric charge is called electric field. আমরা যদি একটু ইসে দেখি, ধরো এখানে একটা চার্জ আছে, কিউ পরিমাণ চার্জ। তো এই চার্জের কি থাকবে? এই চার্জ হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত সে হচ্ছে, ধরো তুমি ধরে নিলাম এরিয়াটা এরকম, এই নির্দিষ্ট এরিয়া পর্যন্ত সে কি করবে? অন্য কোনো চার্জ যদি আসে, সেই চার্জকে সে হচ্ছে একটা আকর্ষণ বা বিকর্ষণ ফোর্স করবে, দ্যাট মিন্স সে একটা রেসপন্স করবে। কিন্তু এই এরিয়ার বাইরে যদি হয়, তখন তার আর কোনো রকম রেসপন্স থাকবে না বা কোনো ধরনের ফোর্স তৈরি হবে না। মানে এই এরিয়ার মধ্যে যদি অন্য কোনো চার্জ চলে আসে, যদি এই চার্জটা পজিটিভ চার্জ হয় এবং আরেকটা যদি পজিটিভ চার্জ চলে আসে, তাহলে সে কি করবে? সে হচ্ছে বিকর্ষণ করবে। আর যদি কোনো নেগেটিভ চার্জ চলে আসে, সে তখন আকর্ষণ করবে। আবার এই চার্জটাই যদি কি হয়, এই চার্জটা আমি ধরে নিলাম যে এই চার্জটা হলো হচ্ছে একটা কি বলে এটা, নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ। তো এটা যদি একটা নেগেটিভ চার্জ হয়, আচ্ছা এখানে যদি আমি একটা নেগেটিভ চার্জ আঁকি এবং এখানে যদি একটা নেগেটিভ চার্জ আসে আর একটা নেগেটিভ চার্জ আসে, তখন কি করবে? তারা বিকর্ষণ করবে। আবার যদি একটা পজিটিভ চার্জ আসে, তখন তারা আকর্ষণ করবে। তার মানে একটা চার্জে, যে কোনো একটা চার্জে পজিটিভ বা নেগেটিভ যে কোনো একটা চার্জের চারপাশে একটা নির্দিষ্ট স্পেস পর্যন্ত বা নির্দিষ্ট একটা এরিয়া পর্যন্ত তার একটা ক্ষেত্র আছে বা তার একটা ফোর্স ইনফ্লুয়েন্স আছে। তো এই যে ক্ষেত্র বা ইনফ্লুয়েন্স তৈরি হয়, এই জায়গাটাকেই বলি আমরা ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে? যতদূর পর্যন্ত এই ফোর্সটা কাজ করবে, ততদূর পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড থাকবে। এখন আমার কথা হচ্ছে যে আসলে কেন এখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। তো একটা চার্জ যে পর্যন্ত ইনফ্লুয়েন্স হয়, সেই পর্যন্ত তার একটা বলরেখা তৈরি হয়, এখান থেকে বিভিন্ন রেখা তো বের হয়, বলরেখা তৈরি হয়। তো এই বলরেখার মধ্যে যদি এমন হয় যে আরেকটা চার্জ চলে আসে, তার মানে কি সব চার্জেরই কিন্তু বলরেখা আছে, তখন কি হবে? এই বলরেখাগুলো একটা একটার সাথে কি করবে? কোলাইড করবে। তো যখন কোলাইড করে, তখনই আসলে এই যে ফোর্স, অ্যাট্রাকটিভ বা রিপালসিভ যে কোনো ধরনের এক ধরনের ফোর্স তৈরি হয়। ঠিক আছে? তো এইখানে দেখো, যদি আমাদের পজিটিভ চার্জ থাকে, পজিটিভ চার্জ থেকে আসলে বলরেখা কি হয়? বের হয়ে যায়। পজিটিভ চার্জ থেকে নরমালি বলরেখা বের হয়ে যায়, আর নেগেটিভ চার্জ থেকে হচ্ছে বলরেখাগুলো নেগেটিভ চার্জ এসে নরমালি প্রবেশ করে, আর পজিটিভ চার্জ থেকে বলরেখাগুলো নরমালি বের হয়ে যায়। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট। তো এই ইলেকট্রিক ফিল্ডটা কিভাবে তৈরি করা যাইতে পারে?
যে আমাকে সেখানে যদি কোনো ধরনের ইলেকট্রিক্যালি চার্জ কোনো পার্টিকেল থাকে, যদি যে কোনো জায়গায় কোনো ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেল থাকে, তাহলে সেখানে হচ্ছে কি তৈরি হবে, ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। আবার আরেকটা ভাবে ইলেকট্রিক ফিল্ড তৈরি করা যাইতে পারে, সেটা হচ্ছে কি টাইম বেরিং ম্যাগনেটিক ফিল্ড। আমি যদি একটা ম্যাগনেটিক ফিল্ডকে টাইমের সাথে সাথে ভেরি করতে পারি, তাহলে সেখানেও ইলেকট্রিক ফিল্ড তৈরি হতে পারে। তো এটা আমরা যখন ম্যাগনেটিক ফিল্ড পড়বো বা ম্যাগনেটিজম পড়বো, তখন আমরা এই কনসেপ্টটা দেখবো বা এই জিনিসটা দেখবো যে আসলে কিভাবে এই জিনিসটা তৈরি হচ্ছে। বাট আপাতত আমরা শুধু জেনে রাখি যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেলের মাধ্যমে তৈরি করা যায়, আর একটা হচ্ছে টাইম বেরিং ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে তৈরি করা যায়। তো এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। কেন ইম্পর্টেন্ট? তোমাদের যে আমি গুগল ফর্মে যে কুইজটা নিব, সেই কুইজে এই টাইপের কোশ্চেন থাকবে যে ইলেকট্রিক ফিল্ড ক্যান বি জেনারেটেড বা হাউ মেনি ওয়েজ ইলেকট্রিক ফিল্ড ক্যান বি জেনারেটেড, কতভাবে ইলেকট্রিক ফিল্ডকে জেনারেট করা যায়। বা আমি যখন তোমাদের ভাইবা কোশ্চেন করব, তখন হয়তো এই কোশ্চেনটা করতে পারি যে তোমাকে আমি বললাম যে তুমি ইলেকট্রিক ফিল্ড জেনারেট করো, তাহলে কি কিভাবে ইলেকট্রিক ফিল্ডকে জেনারেট করতে পারো। ঠিক আছে, এটা একটা হতে পারে। আর এই পুরোপুরি ইলেকট্রিক ফিল্ড কনসেপ্টটাই হচ্ছে খুবই বেসিক একটা কনসেপ্ট এবং সবার জানা জরুরি যে ইলেকট্রিক ফিল্ড জিনিসটা আসলে কি। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড নিয়ে কারো কনফিউশন আছে? স্যার দুই ভাবে যে জেনারেটটা করা যায় ওইটা একটু আবার একটু রিপিট করেন স্যার। বুঝি না, আরেকবার একটু বলবা? স্যার এই যে ইলেকট্রিক ফিল্ডটা যে দুই ভাবে জেনারেট করা যায় এইটা আবার একটু রিপিট করেন। আচ্ছা, না আমরা এখানে কি দেখলাম, আমরা এখানে দেখলাম যে কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ, মানে হচ্ছে যে কোনো পজিটিভ চার্জ যদি থাকে বা নেগেটিভ চার্জ যদি থাকে, তাহলে সেখানে কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। তার মানে ইলেকট্রিক্যালি যে কোনো চার্জ পার্টিকেল দিয়েই ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়। আচ্ছা, আর আরেকটা জিনিস বলছি কি, সেটা হচ্ছে টাইম বেরিং ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। তো সেটা কিভাবে হয় সেটা আমরা যখন ম্যাগনেটিজম পড়বো তখন আমরা এক্সপ্লেন করব ডিটেইলস। ঠিক আছে? ঠিক আছে স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, এখন একটা ব্যাপার হচ্ছে এইরকম যে এই যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হইলো, তো এখন দেখো চিন্তা করো, একটু ব্যাপার আছে না যে তোমাদের মধ্যেও কেউ কেউ আছে ধরো একটু চুপচাপ, তার ক্ষেত্রে হয়তো মানে একেবারে গ্রিনে ভেতরে ঢোকা আগ পর্যন্ত সে সেফ না, মানে তার তো পরিচিতি নাই, গ্রিনের বাইরে শেওড়াপাড়াতে সে খুব একটা বেশি চিনে না। আবার ধরো যেমন আমার কথা যদি চিন্তা করো, আমি আসলে বনশ্রীতে থাকি, বাট আমি আসলে ওই সকালবেলা ভার্সিটিতে যাইতাম, সন্ধ্যাবেলা চলে আসতাম। আমার পরিচিত জন যারা আছে সেটা আসলে ভার্সিটিতেই বেশি। মানে আমার বাসার আশেপাশে আমার অত পরিচিত মানুষ নাই, বাট আমি আশেপাশে সবই চিনি বা সবই জানি যে এটা এখানে আছে, বাট ওরকম মানুষ তেমন পরিচিত না। কিন্তু হয়তো আমাদের বাসার আশেপাশে এমন অনেক কেউ থাকতে পারে যার হচ্ছে আশেপাশে পরিচিত মানুষজন অনেক আছে। ঠিক আছে, সে সবও চিনে, পরিচিত মানুষজন অনেক আছে। তার মানে দেখো যে আমাদের দুইজনেরই কিন্তু পরিচিতির একটা ডিফারেন্স আছে, মানে আমার ক্ষেত্রে একটু কম, আরেকজনের ক্ষেত্রে একটু বেশি। তো এরকম তোমাদের ক্ষেত্রে হতে পারে। ছেলেদের ক্ষেত্রে এই জিনিসটা একটু বেশি হয়, যেমন ছেলেরা একটু বের হয় বেশি, আশেপাশে সবাইকে চেনে, বা মেয়েরা হচ্ছে একটু কম বের হয়, আশেপাশে মানুষ একটু কম চেনে, এরকম একটা ব্যাপার স্যাপার আছে। তো তার মানে কি, যে ইলেকট্রিক ফিল্ড যেটা তৈরি হচ্ছে, সেই ইলেকট্রিক ফিল্ডটা কেমন হতে পারে, দুর্বল হতে পারে, আবার স্ট্রং হতে পারে। তো ইলেকট্রিক ফিল্ডটা যে দুর্বল না স্ট্রং সেটা আমরা আসলে কিভাবে বুঝবো? তো সেটা বোঝার জন্য একটা টার্ম আছে, সেটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস বলে নেই, ইলেকট্রিক ফিল্ড এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা বাংলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। ইলেকট্রিক ফিল্ডের বাংলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, আর তাহলে যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ এটা কি হবে, তড়িৎ ক্ষেত্র, স্ট্রেংথ মানে শক্তি বা ইন্টেন্সিটি। তো এটাকে বাংলাতে নরমালি বলা হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আচ্ছা, তো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এই জিনিসটা আসলে কি হবে? তো এটাকে নরমালি ই দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এবং এটা আসলে কি? আচ্ছা, চিন্তা করো একটু, আমরা আবার একটু ইসে যাই, হোয়াইট বোর্ডে চলে যাই। আচ্ছা, এই যেখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছিল,
আচ্ছা, এখন যদি আমরা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ তৈরি করতে চাই তখন আসলে কেমন হবে? আচ্ছা, ধরো ব্যাপারটা যে এখানে আমার একটা চার্জ আছে, এটা হচ্ছে কিউ পরিমাণ চার্জ। তো এখন এই চার্জের স্ট্রেংথ কতটুকু সেটা আমি আসলে একটু বোঝার চেষ্টা করতেছি। তো আমি কি করলাম, ইনফিনিটি ধরে নিলাম যে এটা হচ্ছে ইনফিনিটি, অসীম। তো অসীম থেকে +1 কুলম্বের একটা চার্জ, মানে ইউনিট একটা চার্জকে কি করব, এই ক্ষেত্রের কোথাও জায়গায় নিয়ে আসব। তো এই ক্ষেত্রে কোন একটা জায়গায় যদি +1 কুলম্বের একটা চার্জ আনি, বা যে কোনো চার্জই আমি আনি, তখন কি হবে, এখানে একটা ফোর্স তৈরি হবে। সেটা আকর্ষণধর্মী হতে পারে, বিকর্ষণধর্মী হতে পারে, কিন্তু যে কোনো একটা ফোর্স তৈরি হবে। আচ্ছা, তো তাহলে এখানে একটা ফোর্স তৈরি হবে। এখন ফোর্সটা কতটুকু হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে এই ফিল্ডের শক্তি কেমন। বুঝতে পারছো? মানে আমি অসীম থেকে 1 কুলম্বের বা ইউনিট চার্জ একটা নিয়ে আসব। সেই অসীম থেকে যদি আমি একটা ইউনিট চার্জ নিয়ে আসি, তাহলে এইখানে কি পরিমাণ ফোর্স তৈরি হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে ওই ফিল্ডের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত বেশি। যদি এমন হয় যে ফোর্স অনেক বেশি হয়েছে, তাহলে আমি বুঝবো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বেশি। আর যদি ফোর্স অনেক কম হয় তাহলে বুঝবো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কম। আচ্ছা, তাহলে ই সমান সমান কি হবে, ই সমান সমান হচ্ছে এফ। ই সমান সমান এফ, যেহেতু আমরা ইউনিট চার্জ দিছি তাহলে আমরা এখানে এটাকে কিউ দ্বারা ভাগ করে দিতে পারি। মানে ইউনিট চার্জের জায়গায় যদি আমি যে কোনো পরিমাণ চার্জ নেই, তখন কি হবে, কিউ দ্বারা ভাগ হয়ে যাবে ব্যাপারটা। মানে এই জিনিসটা ব্যাখ্যা করতে হবে একক চার্জ দিয়ে। মানে এককের জায়গায় যদি আমি বেশি চার্জ আনি, তাহলে বেশি চার্জকে ওই ফোর্স দ্বারা, মানে ওই ফোর্সকে বেশি ওই চার্জ দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে আমাদের ফাইনাল ইকুয়েশন আসবে E = F/Q। এখন ধরো চিন্তা করো যে একক চার্জ আনতে এখানে একটা চার্জ আছে, ধরলাম এখানে আরেকটা চার্জ আছে, এটা ধরলাম মান হচ্ছে কিউ। তো এখানেও কি হলো, একক একটা চার্জ আসছে। তো এটার ক্ষেত্রে আমি ধরে নিলাম আমার ফোর্স তৈরি হয়েছে 10, আর এটার ক্ষেত্রে আমার ফোর্স তৈরি হচ্ছে 15 নিউটন। তো এখানে 15 নিউটন ফোর্স তৈরি হইলো, এখানে 10 নিউটন ফোর্স তৈরি হলো। তাহলে স্বাভাবিকভাবে আমি বুঝতে পারবো এটার ই এর মান কি হবে, এটা ই এর মান হবে 15, আর এটার ই এর মান হবে 10। তাহলে বুঝতেই পারতেছি এটা আমার স্ট্রেংথ বেশি আর এটার স্ট্রেংথ হচ্ছে কম। ঠিক আছে, তাহলে আমার এখানকার সংজ্ঞাটা কি হলো, যদি ইনফিনিটি থেকে আমি ইউনিট পরিমাণ চার্জকে আমি যে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসি, তাহলে সেই এখানে যে পরিমাণ ফোর্স তৈরি হবে সেটাই হচ্ছে এই ফিল্ডের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা এই ফিল্ডে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আচ্ছা, তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ প্রকাশ করা হয় ই দ্বারা, তাহলে এটার ইউনিটটা কি হবে, দেখতেই পাচ্ছি ফোর্সের একক হচ্ছে নিউটন আর চার্জের একক হচ্ছে কুলম্ব। তাহলে এটা হবে কি নিউটন পার কুলম্ব। ঠিক আছে, তাহলে এখানে হবে আমার ই সমান সমান 10 নিউটন পার কুলম্ব, আর এখানে হবে 15 নিউটন পার কুলম্ব। আচ্ছা, তোমাদের কারো কোনো কনফিউশন আছে? স্যার হ্যাঁ স্যার, এখানে যে বলটা অনুভব হয়, এখানে কি শুধু ধনাত্মক চার্জ স্থাপন করলেই হবে? যে কোনো চার্জ হতে পারে, ঋণাত্মক দিলেও হবে? হ্যাঁ ঋণাত্মক দিলেও হবে। আচ্ছা, তাহলে আমরা এখন ওই কোশ্চেনটা, যে কোশ্চেনটা আমি রেখে আসছি একটু আগে, সেই কোশ্চেনটাতে একটু ব্যাক করি। সেই কোশ্চেনটা ছিল এই যে আমি যে নিউটন কুলম্বস ল যখন পড়তেছিলাম তখন আমি বলছিলাম যে এই লাইনটা, যে if the forces have the same sign, the electrostatic force between them is repulsive, and if they have different sign, the force between them is attractive. তো এখন আমাকে বলো, যখন রিপালসিভ ফোর্স তৈরি হবে তখন বলছিল দুইজন বলছিল যে সেটা হবে হচ্ছে পজিটিভ ফোর্স, আর অ্যাট্রাকটিভ হলে তাহলে হবে নেগেটিভ। তো হ্যাঁ, ঘটনা সত্যি, রিপালসিভ হলে হবে পজিটিভ আর অ্যাট্রাকটিভ হলে হবে নেগেটিভ। তো তোমাদের
এখন কি মনে হয় যে কথাটা সত্যি না মিথ্যা, বা সত্যি মিথ্যা হলে কেন ব্যাপারটা সত্যি মিথ্যা? আর কি যারা বলছিলা যে ফোর্সটা পজিটিভ হবে তারাই একজন একটু বলো। সমস্যা নাই, বলো আর কি। আমরা তো শিখতে আসছি, সবাই কম বেশি জানি, আমাদের ভুল হতে পারে, কিন্তু আমি যদি তোমাদের সাথে ইন্টারেকশন না করি, আমি যদি নিজেই সব পড়াইতে থাকি, তাহলে তোমাদের কিছু মনে থাকবে না। স্যার বুঝতে পারছি। কেউ একজন বলো। হ্যাঁ জি স্যার। স্যার শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার যখন দুইটা চার্জ, যেমন হচ্ছে পজিটিভ চার্জ যদি দুটা একসাথে রাখা হয় তখন পরস্পরকে বিকর্ষণ করবে। তো যখন বিকর্ষণ করবে তখন তাদের মধ্যে যে ইলেকট্রিসিটি যে ইন্টেন্সিটিটা হচ্ছে তখন পজিটিভ হবে। আচ্ছা। আর যখন দুইটা নেগেটিভ চার্জ একসাথে হবে তখনও আমাদের বিকর্ষণ হয়, কারণ সেম চার্জে আমাদের হচ্ছে বিকর্ষণ করে। তো তখন আমাদের যে ইলেকট্রিসিটি ইন্টেন্সিটি ওটাও মানে পজিটিভ হয়। আচ্ছা দেখো, এই জিনিসটাকে খুব সহজেই বোঝা যায়। তোমরা যদি এই যে এই ফর্মুলাটা ইউজ করো, F = 1/4πε0 Q1 Q2/d²। তো এখানে G এর তো আসলে কোনো নেগেটিভ হওয়া পসিবল না, G সবসময় পজিটিভ। আচ্ছা, তো এখানে তাহলে 1/4πε0 এটাও সবসময় পজিটিভ, এখানে নেগেটিভ পজিটিভ হওয়ার কিছু নাই। শুধু চেঞ্জ হইতে পারে কি Q1 Q2 এর মান, আর এই পাশে সে অনুযায়ী F এর মান পরিবর্তন হবে। ধরো Q1 ও পজিটিভ, Q2 ও পজিটিভ, তাহলে প্লাসে প্লাসে কি হবে? বিকর্ষণ। প্লাসে বিকর্ষণ, কিন্তু প্লাসে সাইনটা কি হয়? প্লাস হবে। তার মানে বিকর্ষণ হলে কি হয়? পজিটিভ হয়। আবার সেম নেগেটিভের কথা চিন্তা করো, মাইনাসে কি হয়? প্লাস হয় স্যার। প্লাস হয়। তাহলে মাইনাসে মাইনাস যখন হবে তখন অবশ্যই সেটা বিকর্ষণ ধর্মী, কিন্তু সেটা ফোর্সের মান হচ্ছে পজিটিভ প্লাস। আচ্ছা, আর যদি তুমি চিন্তা করো এইটা প্লাস এইটা মাইনাস, তখন কি হবে? প্লাস মাইনাসে কি আকর্ষণ হবে স্যার। আকর্ষণ, কিন্তু প্লাস মাইনাসে সাইন হচ্ছে নেগেটিভ, তাহলে ফোর্সের মান নেগেটিভ। কারণ আমরা ম্যাথমেটিক্যালি ওই জিনিসটা এক্সপ্লেইন করতে পারি যে যখন কি হবে, সেম চার্জ থাকবে তখন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা হবে সেটা হবে রিপালসিভ, এবং সেটা মান হবে হচ্ছে পজিটিভ। আর যদি এমন হয় যাদের ডিফারেন্ট সাইন হয় তখন তাদের ফোর্সের মান হবে অ্যাট্রাকটিভ, কিন্তু তাদের ম্যাগনিটিউড হবে নেগেটিভ। ঠিক আছে? তো সেম জিনিসই যদি আমরা এখানে চলে আসি, এই যে আমরা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথে চলে আসি, এখানেও কিন্তু ওই সেম ব্যাপারটাই আসতেছে যে যদি আমি যে ইউনিট চার্জটা নিয়ে আসবো সেটা হবে পজিটিভ ইউনিট চার্জ, তাহলে যদি আমি যে এখানে চার্জ যে জায়গাটা যে ইলেকট্রিক ফিল্ডে নিয়ে আসতেছি সেইখানে চার্জটা যদি পজিটিভ হয়, তাহলে দুইটা পজিটিভে কি হবে? সেখানে একটা নেগেটিভ বিকর্ষণ হবে স্যার। আকর্ষণ হবে। আবার যদি এটা এখানে যদি নেগেটিভ হয় তাহলে সেখানে একটা আকর্ষণ হবে। তার মানে এখানে আকর্ষণ বিকর্ষণ যেটা হচ্ছে যে কোনোটাই হইতে পারে, সেটা কোনো সমস্যা না। ঠিক আছে? সো যদি আকর্ষণ মানে যদি নেগেটিভ হয়, ফোর্সের মান নেগেটিভ হয়, তখন আমরা বুঝতে পারবো হ্যাঁ এখানে আর অ্যাট্রাকটিভ ফোর্স তৈরি হয়েছে। আর যদি ফোর্সের মান পজিটিভ হয় তাহলে বুঝতে পারবো এখানে রিপালসিভ ফোর্স তৈরি হয়েছে। ঠিক আছে? তো আমাদের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ এটাকে প্রকাশ করা হয় ই দ্বারা, এবং এটার ইকুয়েশন হচ্ছে F/Q0, যেখানে F হচ্ছে ফোর্স আর Q0 হচ্ছে ইউনিট চার্জের একক। সো এটার একক আসবে হচ্ছে নিউটন পার কুলম। আচ্ছা, তো Q0 এর ভ্যালুটা আসলে খুব ছোট ধরা হয়, যার কারণে এখানে মানে এটাকে লিমিট হিসেবে ইউজ করা হয়েছে যে Q0 হচ্ছে টেন্ডস টু 0, মানে খুব জিরোর কাছাকাছি মান। এই কারণে এখানে লিমিট নিয়ে আসা হয়েছে লিমিট Q0 টেন্ডস টু 0 F/Q0। এবং এই Q0টাকে ছোট ধরা হয় এই কারণেই যেন সেটা কি করতে পারে যে এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেটাকে খুব বেশি ডিস্টার্ব না করে। জাস্ট এটা আমরা স্ট্রেংথটা বের করব, কিন্তু ওই ইলেকট্রিক ফিল্ডকে আমরা ওইভাবে ডিস্টার্ব করতে চাই না। আচ্ছা, আমাকে বলো এখন আজকে আমরা যা যা পড়লাম এই পর্যন্ত কার কোনো কনফিউশন আছে? জি না স্যার।
স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। সেটা হচ্ছে স্যার এপসিলন যেটা স্যার, এইটা কি মানে যে কোনো মিডিয়ামের ক্ষেত্রে এক হবে? না না, যে কোনো মিডিয়ামে এক হবে না, এক এক মিডিয়ামে এক রকম হবে। শূন্য মাধ্যমে এক, অন্য মিডিয়ামে আরেকটা, এরকম হবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ইপসিলনের মানটা বিভিন্ন মাধ্যমে যে বিভিন্ন, তো স্যার আমাদের বিভিন্ন মাধ্যমের যে মানগুলো এগুলো তো স্যার এখন পর্যন্ত আমরা পাইনি। এটা কি স্যার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার সময় আমাদের প্রোভাইড করবেন? নর্মালি ধরো ম্যাথ করার সময় শূন্য মাধ্যম নিয়ে সবাই করে, ঠিক আছে, শূন্য মাধ্যম দিয়েই করা হয়। অন্য মাধ্যম দিয়ে ওইরকম ম্যাথ পরীক্ষায় দেয়া হয় না, বিশেষ করে তোমাদের দেয়া হবে না। আর যদি কোনো সময় দেয়া হয় তাহলে অবশ্যই সেখানে কোনো একটা ক্লু থাকবে বা হচ্ছে ওই মানটা দেয়া থাকবে। জি স্যার। আচ্ছা, আমরা আজকে আরেকটা কনসেপ্ট পড়ে শেষ করব। হ্যাঁ, ঠিক আছে। না স্যার, আজকে থাকুক। আচ্ছা, আমি তাহলে কনসেপ্টটা না পড়ি, জাস্ট হচ্ছে মানে একটা কনসেপ্টের যে আগের বিল্ড আপ বলি। জি স্যার, রাফ আইডিয়া দেন স্যার, কালকে নেক্সট ক্লাসে এটা যে ভালোভাবে পড়া হবে। হ্যাঁ আচ্ছা, ধরো তোমাদের যে বাসা আছে, কার বাসা কয় তালাতে? স্যার আমার বাসা নিচতলা। নিচতলায়, তার মানে কোনো বাতাস তুমি পাও না আশেপাশে, যদি ঢাকাতে হয় আর কি। জি স্যার। আচ্ছা, এরকম কারো বাসা আছে যে খুব বেশি তার রুমে অনেক বাতাস, বাইরে থেকে অনেক বাতাস আসছে? স্যার আমি এখন আছি আমার মানে গ্রামের বাড়িতে নিচতলায়, আর আমি যখন ঢাকায় থাকি স্যার ওটা আমার বাসা তখন 6 তলা, তখন স্যার খুব বাতাস থাকে। খুব বাতাস থাকে। আবার আমাদের কিন্তু অনেকের ক্ষেত্রে এরকম হয় যে ধরো আমাদের বাসার 3টা রুম, একটা রুমে আসলে খুব বাতাস সার্কুলেট করতে পারে, অন্য রুম গুলাতে অত হয় না, বা 2টা রুমে। হ্যাঁ স্যার, এটা ডিপেন্ডস করে স্যার আমার জানালা স্যার কোন দিকে মুখ করে আছে, বা বাতাসের দিকে মুখ করে থাকলে বাতাস থাকে, আর অনেক রুমে স্যার মানে দিকটা থাকে অন্যদিকে, যে দিক দিয়ে বাতাস আসে না। সো স্যার ডিপেন্ডস করবে আমার খোলা জায়গার দিক দিয়ে। খোলা জায়গার দিক দিয়ে, হ্যাঁ। তোমরা কখনো গ্রিনের লাইব্রেরিতে ওই পাশটাতে দেখছো না, যে ওই পাশে পুরাতন বিমানবন্দর? জি স্যার। পিছনের দিকে। হ্যাঁ, তো ওইখানে আমাদের রিসার্চ রুম আছে। তো ওই রুমে আমরা মানে আমি যখন গ্রিনে জয়েন করি, তো প্রথম 15 দিন আসলে ওই রকম আমাকে কোনো রুম, আমরা 5 জন ছিলাম, আমাদের কোনো রুম অ্যাসাইন করা ছিল না। তো আমরা ওই রুমটাতে বসতাম। ওই রুমে আমরা মানে যখন কোনো কাজ করতাম তখন এসি অন করে কাজ করতাম, আর যখন কোনো কাজ না করে গল্প করতাম তখন এসি অফ করে দিয়ে জানালাটা খুলে দিতাম। মানে জানালা দিয়ে এত বেশি বাতাস আসে, অল টাইম হচ্ছে মনে হচ্ছে যে ওপাশে ঝড় হচ্ছে, মানে ওপাশটা তো পুরো একটা ফাঁকা, এবং জানালাটা হচ্ছে বিশাল, যার কারণে হিউজ পরিমাণ বাতাস আসে। তো আমি আসলে এই বাতাসের গল্প কেন বলতেছি, সেটা হচ্ছে এইরকম যে বাতাস আসার জিনিসটা ডিপেন্ড করে কির উপর। ডিপেন্ড করে হচ্ছে আমার জানালাটা কত বড়। আমার জানালা ছোট হলে অবশ্যই ছোট বাতাস আর কি, অল্প বাতাস আসবে। আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে যে বাতাসের গতিটা কোন দিকে আর আমার জানালার মুখটা কোন দিকে। যদি এমন হয় যে হ্যাঁ বাতাস নরমালি কি দক্ষিণ আর উত্তর দিকেই তো যায়, তাই না? দক্ষিণা হাওয়া বা এই টাইপের কিছু তো মনে বলে। যদি এমন হয় যে বাতাসটা আসতেছে হচ্ছে আর আমার জানালাটা হচ্ছে দক্ষিণ দিকে মুখ করা, ঠিক আছে, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে মুখ করা আর কি, তখন সেক্ষেত্রে কি হবে, অনেক বেশি বাতাস আমি পাবো। স্যার এক সেকেন্ড স্যার, এই মুন্না তোর মিউট করে দে, তোর বাতাসে আওয়াজ আসছে। হ্যাঁ আমি অফ করে দিচ্ছি। আচ্ছা, তো সেক্ষেত্রে কি হবে, অনেক বেশি বাতাস আমরা পাবো, তাই না? তো এটা আসলে ডিরেকশনের উপর ডিপেন্ড করে। আবার যদি আমার এমন হয় যে আমার বাসা জানালাটা একটু মানে এক্স্যাক্টলি 90 ডিগ্রি না, একই দিকে বাট 90 ডিগ্রি না, একটু কি আছে, অ্যাঙ্গেল আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ওই সেম জিনিসটা হবে যে আমরা 100% বাতাস পাবো না, তাই না? কনসেপ্টটা তো ঠিক আছে, সত্যি তো ঘটনা। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো আমি যে নেক্সট যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে আসলে ওই রকম। নেক্সট আমরা পড়ব হচ্ছে কি ইলেকট্রিক ফ্লাক্স। তো ইলেকট্রিক ফ্লাক্সের কনসেপ্টটা হচ্ছে ওই রকম যে মানে বাতাসের মতোই কনসেপ্ট।
এই যেখানে আমরা ছবি দেখলে বুঝতে পারবো যে এই যে ইটা দেয়া আছে, মানে আমরা বলছিলাম যে যখন ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় সেখানে অনেক লাইন্স অফ ফোর্স থাকে। তো এই লাইন্স অফ ফোর্স, যেগুলো লাইন্স অফ ফোর্স মানে বাংলাতে বলা হয় বলরেখা, অনেকগুলা বলরেখা থাকে। তো এই বলরেখাগুলা যে এরিয়াকে, মানে এই বলরেখাগুলা হচ্ছে কোন একটা জায়গাকে সেট করে যায়। তো যদি এমন হয় যে বলরেখা যখন কোন একটা এরিয়াকে সেট করে যাচ্ছে, তখন যদি এমন হয় যে না হ্যাঁ তাদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আছে, তখন কি হবে? বাতাসের মতো ব্যাপার। তুমি যদি বাতাসটাকে বলরেখা চিন্তা করো আর জানালাটাকে তোমার একটা এরিয়া চিন্তা করো, তখন হচ্ছে ব্যাপারটা ওই সেম জিনিস হবে। তোমার জানালা যদি অনেক বড় হয় তাহলে কি হবে? বলরেখা অনেক বেশি হবে, বাতাস অনেক বেশি হবে। আবার যদি এমন হয় যে তোমার বাতাসের ডিরেকশন আর হচ্ছে তোমার জানালা মুখোমুখি, তখন কি হবে? অনেক বলরেখা বেশি হবে, মানে অনেক বাতাস বেশি হবে। তো ইলেকট্রিক ফ্লাক্স জিনিসটা হচ্ছে কি রেট অফ ফ্লো অফ ইলেকট্রিক ফিল্ড থ্রু এ গিভেন এরিয়া, মানে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্য দিয়ে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড ফ্লো করতেছে সেটাই বের করে হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমার কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড আছে, মানে ওই নির্দিষ্ট এরিয়া দিয়ে কি পরিমাণ লাইন্স অফ ফোর্স পাস করতেছে, মানে লাইন্স অফ ফোর্স ওই দিক দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, সেটা আসলে ইলেকট্রিক ফ্লাক্সের মান। তো স্বাভাবিকভাবে চিন্তা করো যদি আমার ওই এরিয়াটা বেশি হয় তাহলে কি হবে? বেশি বলরেখা যাইতে পারবে। আবার যদি এমন হয় যে হ্যাঁ আমার বলরেখা যে দিক বরাবর যাচ্ছে আমার ওই এরিয়াটা হচ্ছে কেমন আছে, ওই বরাবর আছে, মুখোমুখি হয়ে আছে, তখন কি হবে? তখন হচ্ছে আমার এখানে অনেক বেশি ইলেকট্রিক ফ্লাক্স তৈরি হবে। এবং এই ইলেকট্রিক ফ্লাক্সকে নরমালি ফাই ই দ্বারা প্রকাশ করা হয়। ফাই ই সমান সমান ই ডট এস। ই হচ্ছে এখানে ইলেকট্রিক ফিল্ড আর এস হচ্ছে এরিয়া, মানে ওই এরিয়া যে জায়গাটা আমি চিন্তা করতেছি সেই জায়গার এরিয়া। তাহলে এটা যদি আমরা ই ডট এস দেই, তার মানে এটা একটা ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট হলে কি হয়? কস থিটা। এখন কস থিটার মান 0 ডিগ্রিতে কত বলতো? 0 ডিগ্রিতে 1। 1। আচ্ছা, cos থিটার মান 0 ডিগ্রিতে 1 আর 90 ডিগ্রিতে কত হবে? 0 হবে 0। ঠিক আছে। তো এখন দেখো এখানে, তো তার মানে আমার যদি আমি এমন হয় যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আর হচ্ছে ওই এরিয়ার ডিরেকশন সেটাকে যদি আমরা 0 ডিগ্রি করতে পারি তাহলে আমি 100% বলরেখা পাবো। আর যদি এমন হয় ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আর বলরেখার ডিরেকশন যদি এমন হয় 90 ডিগ্রি, তখন কি হবে? কিছুই পাবো না আমি, তাই না? আচ্ছা, তো এই জিনিসটা আমাদের একটু বোঝা দরকার যে 90 ডিগ্রি হইলে আসলে কেমন হয় আর 0 ডিগ্রি হইলে আসলে কেমন হয়। তো এর জন্য আমি ওই এখান থেকে চলে গিয়ে একটু তোমাদেরকে ক্যামেরা অন করে দেখাই। আমাকে মেবি তোমরা দেখতে পাচ্ছ, একটু জানালা খোলা, একটু রিফ্লেকশন করতে পারে। জি স্যার, দেখা যায়। ধরো চিন্তা করো যে এইটা হচ্ছে আমার বলরেখা, হ্যাঁ, বলরেখাগুলো এইভাবে আসতেছে, চিন্তা করলাম আমার বলরেখাগুলো এইভাবে আসতেছে। এখন এই সামনে বরাবর আমার হচ্ছে একটা কি আছে, এরিয়া আছে। তো এখন একটা কনসেপ্ট আমাদের একটু ক্লিয়ার করতে হবে, যে কোনো এরিয়ার ডিরেকশন কোন দিকে হয় বলতে পারো? যে কোনো একটা এরিয়ার ডিরেকশন হবে কোন দিকে? সামনের দিকে। যদি এরিয়া হয় ডিরেকশন হবে সামনের দিকে। ওকে, তাহলে আমার যদি সামনে থেকে বলরেখা এভাবে আসে তাহলে ডিরেক্ট এরিয়ার ডিরেকশনের সাথে এই বলরেখার ডিরেকশন কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এরিয়ার ডিরেকশন কিন্তু সামনের দিকে, এরিয়ার ডিরেকশন হচ্ছে আমার সামনের দিকে, আর বলরেখাগুলো আসতেছে এই বরাবর, তাহলে ডিরেকশন কত হইলো? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। হ্যাঁ, তো এরিয়ার ডিরেকশন আর বলরেখার ডিরেকশন যদি 0 ডিগ্রি হয় তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে? স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছ যে যতগুলা বলরেখা আসবে সবগুলো এখানে টাচ করতেছে, মানে এই জিনিসটাকে পাচ্ছে। তার মানে তখন আমার ইলেকট্রিক ফ্লাক্সের মান হবে ম্যাক্সিমাম। আর যদি এমন হয় যে এরিয়াটা হইলো আমার এইরকম, এরিয়াটা এইরকম, সেক্ষেত্রে এরিয়ার ডিরেকশন হবে কোন দিকে? সামনের দিকে। আর এই দিকে যদি বলরেখা এবার এই বরাবর আসে তখন কি ও পাবে কোনো ওই এরিয়াটাকে ও পাস করতে পারবে? না স্যার, পারবে না। তাহলে তখন হবে আমাদের 90 ডিগ্রি ডিরেকশন, এবং যখন 90 ডিগ্রি ডিরেকশন হবে না স্যার, তখন হবে আমার ইলেকট্রিক ফ্লাক্সের মান পুরোপুরি 0।
আর যদি এমন হয় যে তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে, মানে এই জিনিসটা এইরকমও না বাট এইরকম আছে, মানে একটু অ্যাঙ্গেল করে আছে, তখন কি হবে? কিছু জায়গায় পাবে, কিছু জায়গায় পাবে না, এরকম হালকা কিছু পাবে। ঠিক আছে? তো সেটা আমরা তখন ক্যালকুলেট করতে হবে যে কতটুকু পাইলো আর কতটুকু পাইলো না। ঠিক আছে? স্যার এটা একটা কাল্পনিক রাশি না স্যার? হ্যাঁ, এটা একটা কাল্পনিক রেখা। ঠিক আছে, এই রেখাটা কাল্পনিক ভাবে চিন্তা করা হয়। এই লাইনস অফ ফোর্স গুলো হচ্ছে কাল্পনিক রেখা। আচ্ছা, তো মানে ইলেকট্রিক ফ্লাক্সের কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমার একটা নির্দিষ্ট এরিয়ার মধ্য দিয়ে কি পরিমাণ ইলেকট্রিক ফ্লাক্স ফ্লো করে, দ্যাট মিন্স হচ্ছে ওই স্পেসের মধ্য দিয়ে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স অফ ফোর্স বা ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাস করতেছে, সেটার উপর ডিপেন্ড করবে যে ওখানকার ফ্লাক্সের পরিমাণ কত হবে। যদি বেশি পাস করে তাহলে বেশি ফ্লাক্স হবে, যদি কম পাস করে কম ফ্লাক্স হবে। এবং ইলেকট্রিক ফিল্ড সবসময় ইউনিফর্ম, তো এই জিনিসটা হয় ফাই সমান সমান ই ডট এস এবং ই সমান ইএস কস থিটা। তো এখানে ডিপেন্ড করবে হচ্ছে কি কি জিনিসের উপর, ই এর মানের উপর। ইলেকট্রিক ফিল্ডের মান যত বেশি হবে ফ্লাক্সের মান তত বেশি হবে, এস এর মান যত বেশি হবে ফ্লাক্সের মান তত বেশি হবে। আবার একই সাথে থিটার মানের উপর ডিপেন্ড করবে। থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে ফ্লাক্সের মান ম্যাক্সিমাম সর্বোচ্চ হবে। হ্যাঁ, থিটার মান যদি হচ্ছে বাড়তে থাকে ফ্লাক্সের মান আস্তে আস্তে কমা শুরু করবে। ঠিক আছে, এবং এই পুরো ব্যাপারটাই হচ্ছে আসলে এই যে বাতাসের সাথে মানে সেম কাছাকাছি ব্যাপারটা আছে। আমাদের একটা একটা একে অপরের সাথে ব্যস্ত অনুপাতিক। কোনটার সাথে? না স্যার ওই মানে স্যার একটার মান যদি স্যার বাড়ে আর একটার মান স্যার কমে আসতেছে। আচ্ছা, ওই অ্যাঙ্গেলের কথা বলতেছো? জি স্যার। আচ্ছা, অ্যাঙ্গেলের সাথে মানে ব্যাপারটা ব্যস্ত অনুপাতিকের মতো, কিন্তু ব্যস্ত অনুপাতিক বললে ব্যাপারটা পরে একটু মানে অন্য ধরনের ইকুয়েশন চলে আসবে। ঠিক আছে, ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। নেক্সট দিন আমরা হচ্ছে আবার এটা থেকেই শুরু করব। জি স্যার। ওকে স্যার। আর স্যার আসসালামু